আন্তর্জাতিক বিচার আদালতে চলছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি। এরই মধ্যে গাজা জুড়ে ফিলিস্তিনিদের হত্যায় মেতেছে আইডিএফ সেনারা। শুক্রবার শুনানির দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের হেগে যুক্তিতর্ক উপস্থাপন করে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা, যেখানে রাফায় দ্রুত আগ্রাসন বন্ধে বিচার আদালতের হস্তক্ষেপ চায় বাদী পক্ষ। সীমান্তের কাছের এই ভূখণ্ডে দখলদারদের আগ্রাসনে শহর ছেড়েছেন 7 লাখ ফিলিস্তিনি। ক্রসিং বন্ধ থাকায় গাজার ভেতরেই দিক বিদিক ছুটছেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্র বিমান থেকে যেভাবে ত্রাণ ফেলে তা পেতে কুকুরের মতো ছুটতে হয় আমাদের। এখন আর সহায়তা সহমর্মিতা চাই না, আমরা চাই শুধু নিরাপত্তা। ক্রসিং খুলে দেয়া হোক, আমরা অন্যত্র গিয়ে অন্তত প্রাণে বাঁচতে চাই। উত্তর গাজায় বিমান থেকে বোমা ফেলছে ইসরায়েল। জাবালিয়ার শরণার্থী শিবির নুসেইরাত ও আল শাতিতে দখলদারদের হামলায় নিহত বহু ফিলিস্তিনি। যদিও নিজেদের সবটুকু দিয়ে জায়নবাদী সেনাদের প্রতিরোধের চেষ্টা করছে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। নতুন করে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের একাধিক ভিডিও পোস্ট করেছে হামাস। গেল 7.5 মাসে তাদের হামলায় প্রাণ গেছে প্রায় 700 আইডিএফ সেনার। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এতে অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার ইসরায়েলিকে। হামলার সতর্কতায় কিছুক্ষণ পরপর বেজে উঠছে সাইরেন। ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজকে নিজ বন্দরে ভিড়তে দিতে রাজি হয়নি স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজায় আগ্রাসনে সহায়তাকারী হতে চান না তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিএনপি জামাত জোটের শাসনামলের সঙ্গে আওয়ামী লীগের টানা 15 বছরের তুলনামূলক চিত্র তুলে ধরেন তিনি। বলেন, প্রবৃদ্ধি, জিডিপি, মাথাপিছু আয়, বাজেটের আকার সহ অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ। হয়তো অর্থনীতি যত বড় বড় সংখ্যা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে তত বেশি মানুষের কর্মসংস্থান হবে, এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত, সংঘর্ষে বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের সংকটকাল চলছে। বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কি হচ্ছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম এতদিন আমরা যে ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার সেগুলি যদি নেওয়া হতো আর যদি যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। শেখ হাসিনা বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন থেকে দেশকে রক্ষা করতে সব ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিদেশিদের পরামর্শের বদলে নিজেদের চিন্তা, গবেষণায় উন্নয়ন পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দেন তিনি। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশকে উন্নত করাই এই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। গুলি, বোমা, গ্রেনেড সবকিছু হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে সেদিনের স্মৃতি তুলে ধরে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ। শেখ হাসিনা, আপনার বেদনা আমি জানি। শেখ হাসিনা, আপনার বেদনা আমি জানি। আপনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি তবু আনন্দের কানে গাইব। আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার ফিরে আসাকে কেন্দ্র করে তৎকালীন জিয়া সরকারের নানা বাধার কথা তুলে ধরেন। কড়া সমালোচনা করেন বিএনপি নেতাদেরও। দীর্ঘ 15 বছর আমাদের নেত্রী শেখ হাসিনাকে পথে প্রান্তরে
লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। এই ৪৩ বছরের পথ চলায় বারে বারে তার জীবনের উপর হুমকি এসেছে। তাকে কোটালীপাড়ায় ৭৬ কেজি ৮২ কেজি বোমা পুঁতে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। ৮১ সালে আসার পর থেকে এই পর্যন্ত এই পথ চলায়, এই দীর্ঘ পথ চলায় কিন্তু কখনো কুসুমাত্মা ছিল না। প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। সব ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নতির শিখরে পৌঁছবে বলে আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার নেই। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ফোন করে ঢাকায় ফিরেছিলেন কাজে, তিনিই এখন লাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচা ঝুলিয়ে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় হঠাৎই মাচান ভেঙে পড়ে যান 3 জন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেলে। সেখানে মারা যান অন্তর ও আলতাফ। আর ঢাকা মেডিকেলে স্থানান্তরের সময় মৃত্যু হয় মফিজুল ইসলামের। স্বজনরা জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চান তারা। 5 দিন ধরে বইনের মাটি মুটি দিয়ে যে গত রাইতে আইসে বাইয়ে, এটা হচ্ছে বইন হয়েছে বড় আর হয়েছে বইনের পিঠটা পিঠি ছোটো। এই মাটি দিয়া কালকা আইসে, আজকাল সকালে কামে গেছে, যাই যে মারা গেল বিল্ডিং এর বইরা। কন্ট্রাক্টর বলছে, তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ, 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ, আমরা যাই খরচা মরচা যাই কিছু লাগুক আমরা তোমরা দিব। আমরা কোনো কেস মামলা করবো না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করবো না। নির্মাণাধীন ভবনটির তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। এত বড় ভবন তারা কাজ করছে, তাদের কোনো সেফটি নেই। আমার মনে হয় রাজুক এখানে কোনো রকম মনিটরিং করে না এবং আসে না। এটা অবশ্যই রাজুকের দায় নিতে হবে। এখান থেকে শব্দ পাই আমরা বাইরে বার হয়েছি। আমি বাইরে বার হয়ে দায়িত্ব যে ছিল বিল্ডিংয়ের, ওনার চলে কোনায়, ওনার ডাকলা বললাম আমি যে এখানে আমরা সিপাতে কী পয়সা উপর থেকে, আর আয়ার দেয় লেবারটা উপর থেকে নামলো, নাইমা লাশ বার করলো, 2-3 জন লোক বার করলো সিপাতে। পুলিশ জানায়, ভবন মালিক ও প্রকৌশলী পলাতক রয়েছেন। অন্য প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আছে তাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা সেইখানে তাদের জবাবদিহিতা আছে। আমরা মনে করি যারা এই কাজের সাথে যুক্ত আছে তারা যদি কোনো গাফিলতি করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে নিহতদের স্বজনদের সাথে গোপনে যোগাযোগ করে ক্ষতিপূরণের ওয়াদা করেছে ভবন মালিক পক্ষ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। যা দেখার দেখছো, অনেক কেস খেলবা, আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু কোনো সিনেমার সংলাপ নয়, সত্যি সত্যি নিপুণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মনোয়ার হোসেন দীপজল। নির্বাচন কমিশনও কিন্তু তখন বলছিল যে দীপজল সাহেব বসে ওপেন ফেসবুকে মিডিয়াতে বলছে কত টাকা লাগবে, কি লাগবে সেটা আমি দিয়ে দেবো, 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা। 19 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। গতকাল মুঠোফোনে এমন অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা নিপুণ। শুধু অভিযোগই নয়, যার কাছে তিনি হেরেছেন তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন এই নায়িকা। এমন একজন যিনি সেক্রেটারি পোস্টে এসেছে ডাউনটাউনে, যার কোনো শিক্ষা নেই, 2024 সন, এটা 24 আমরা দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। নিপুণের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দীপজল। পারিবারিক শিক্ষার অভাব থাকলেই কেবল এমন কথা কেউ বলতে পারে। তার তো বাপরাই অস্বীকার করে, ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে। শুধু দীপজল নয়,
কথা বলেছেন সভাপতি মিশা সওদাগর। নিজের বক্তব্যে কঠিন হুঁশিয়ারি দেন তিনি। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন বিষয়ে আলাপ আলোচনা। এদিকে বিকেলে সমিতিতে বসা মিটিং শেষে জানানো হয় সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তি করায় নিপুণকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা যাব, তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। সভাপতি সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে অনেকেই মনে করছেন জায়েদ খানের মতো সদস্য পদ হারাতে চলেছেন নিপুণ। ঘোষণা কেবল সময়ের ব্যাপার। আমাদের কমিটির সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা অস্বাভাবিক ঘটনা। ব্যক্তিগত পছন্দের কারণে দলে জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তারপরও বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে আশাবাদী তিনি। বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা ফারুক আহমেদের। টি-20 ফরম্যাটে 1.5 বছর ধরে টাইগারদের জয়ের পাল্লা ভারী। 22 ম্যাচে 16 জয়। সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে নাজমুল শান্তর দল। টি-20-র বৈশ্বিক আসর কখনো মিস করেনি বাংলাদেশ, কিন্তু 8 আসরে কখনো 2-এর বেশি ম্যাচ জিততে না পারার আক্ষেপ। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা যখন একটা কোর প্লেয়ার হলো টিমে, তখন কিন্তু আমাদের যা খেলছি তার অনেক ভালো খেলার কথা ছিল। জাস্ট বিকজ অফ দ্য সিলেকশন পলিসি আর ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য আমরা কিন্তু এখন একটা এস্টাবলিশ টিম হতে পারিনি। অন্যবারের চেয়ে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কম্বিনেশন মন্দ নয়, যদিও সাইফুদ্দিনকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক। সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ইনজুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুফ করেছে। চিফ সিলেক্টর একটা কথা বলে যে তার যেরকম করে ডেথ ওভারে ইয়র্কারটা দেখতে পাই নাই, এটা খুব একটা হাস্যকর লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। মেহেদি মিরাজের পরিবর্তে শেখ মেহেদিকে স্কোয়াডে রাখা ভালো সিদ্ধান্ত বলে দাবি। আমি আশা করি এবার সিমারদের থেকে স্পিনাররা বেটার করবে, আমার ধারণা। বিকজ এটা একটু আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হতে পারে, উইকেট এটা স্লোর দিকে থাকতে পারে। ক্রিকেটারদের ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।